স্নেহা, এগুলো পরে নাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন? আর এগুলো আমি কেন পরবো? আর রেডি বা কেন হব? আজ আমাদের বিয়ে হবে, এখনই কাজী চলে আসবে, তাড়াতাড়ি রেডি হও। কখনো না, আমি আপনাকে কখনো বিয়ে করব না। আমার হাজব্যান্ড আছে, ছোট একটা মেয়েও আছে। হা হা, হাজব্যান্ড? সেই হাজব্যান্ড যার সাথে তুমি থাকো না আজ 4 বছর? আর মেয়ে? বলেছি না আমাদেরও একটা মেয়ে হবে। একটা না, তুমি চাইলে অনেকগুলো হবে। আমি মেরে ফেলবো তোকে শয়তান, আমাদের জীবনটা নষ্ট করে দিয়েছিস। শয়তান বলো, ডার্লিং বলো, আই ডোন্ট কেয়ার। রেডি হয়ে নাও, এরপর কথা না শুনলে উল্টাপাল্টা করে ফেলবো, পরে আমাকে দোষ দিতে পারবে না। আমাকে প্লিজ ছেড়ে দিন, আপনি আমাদের অনেক ক্ষতি করেছেন, প্লিজ আর কোনো ক্ষতি করবেন না, কাঁদতে কাঁদতে বলল স্নেহা। রাহুল আর কিছু না বলেই বেরিয়ে গেল। স্নেহা বসে বসে কাঁদছে। আশিসের ম্যাপ দেখানো জায়গায় পৌঁছে গেল আশিস আর রুদ্র, কিন্তু এখন তারা স্নেহাকে কোথায় খুঁজবে বা স্নেহা আছেই বা কোথায় বুঝতে পারছে না রুদ্র আর আশিস। অনেকক্ষণ এইভাবে পার হয়ে যায়। রাহুল কাজীকে এগিয়ে নিতে বাইরে আসে, ঠিক তখনই দেখে আশিস আর রুদ্র হোটেলের বাইরে দাঁড়িয়ে আছে। তাই রাহুল কাজীকে নিয়ে তাড়াতাড়ি ভেতরে ঢুকে গেছে। কাজী সাহেব, তাড়াতাড়ি বিয়ে পড়ানো শুরু করুন। কিন্তু বাবা, বিয়ে তো তাড়াতাড়ির কাজ না। আমি বিয়ে করব না কাজী সাহেব, এই ছেলেটা আমাকে জোর করে ধরে এনেছে। স্নেহা: এ কি বাবা, মেয়েটা কি বলছে? এভাবে জোর করে তো বিয়ে হয় না। কাজী, বেশি কথা বলবি না, যা বলছি তাই কর। ও রাজি থাকুক আর না থাকুক, বিয়ে তোকে পড়াতেই হবে, আর নয়তো তোকে মেরে পুঁতে দেব। ভালোই ভালো বলছি, তাড়াতাড়ি বিয়ে পড়া, কাজীকে গুলি দেখিয়ে বলল রাহুল। আচ্ছা ঠিক আছে, আমি পড়াচ্ছি। কাজী বিয়ে পড়ানো শুরু করবে ঠিক তখনই। থামুন কাজী সাহেব, আপনি কি জানেন না হাজব্যান্ড থাকতে একটা মেয়ে সেকেন্ড বিয়ে করতে পারে না? আমি চাইলে আপনাকে পুলিশে দিতে পারি। রাহুল তো অবাক, সে এখানে এসেছে এটা রুদ্রদের জানার কথা না, কিন্তু কিভাবে জানলো? আর এই রুমেই যে আছে তা এত তাড়াতাড়ি কিভাবে বুঝতে পারলো? রুদ্রের দিকে গুলি তাক করে রাহুল বলতে শুরু করলো, একদম কাছে আসবি না রুদ্র, কাছে আসলে আমি তোকে গুলি করব। তা তুই যা ইচ্ছা করতে পারিস, তবে আমি যে আমার বউকে অন্য কারোর হতে দিতে পারবো না। ভালো হবে না রুদ্র, একদম কাছে আসবি না। রুদ্র কথা বলতে বলতে এগোচ্ছে। অনেকটা এগিয়েই লাথি দিয়ে রাহুলের হাত থেকে বন্দুকটা ফেলে দিল, আর রাহুলকে ধরে এলোপাথাড়ি মারতে শুরু করলো। আশিস পুলিশকে অলরেডি ফোন করে দিয়েছে। মারুন রুদ্র, ওর জন্য আমি আপনাকে ভুল বুঝেছি, ওর জন্য আমাদের জীবন থেকে সুন্দর 4টা বছর হারিয়ে গেছে, ওর জন্য তুমি তোমার মেয়ের থেকে আলাদা থেকেছ। রুদ্র মারছে রাহুলকে। তোর এত বড় সাহস হলো কি করে? আমার স্ত্রী, আমার ভালোবাসাকে তুই তোর করে পেতে চেয়েছিলি? আজ তোকে এমন শাস্তি দেব, তুই আর কখনো স্নেহার দিকে তাকানোর সাহসও পাবি না। এর মাঝেই পুলিশ এসে রুদ্রের থেকে রাহুলকে ছাড়িয়ে নেয় আর রাহুলকে ধরে নেয় স্নেহাকে তুলে আনার অপরাধে। পুলিশ যেতেই স্নেহা রুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ে। আমাকে মাফ করে দাও রুদ্র, আমাকে মাফ করে দাও, আমি অনেক অন্যায় করে ফেলেছি, তোমাকে ভুল বুঝে তোমার মেয়ের থেকে তোমাকে আলাদা রেখেছি, আশিসকেও ভুল বুঝেছি, তুমি আমাকে যা ইচ্ছে তাই শাস্তি দাও রুদ্র। অনেক বড় শাস্তি দেব তোমাকে। স্নেহা করুণভাবে তাকালো রুদ্রের দিকে। স্নেহার বুকটা কেঁপে উঠেছে। তাহলে কি রুদ্র রিদিকে নিয়ে চলে যাবে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো স্নেহা, কি শাস্তি? সারা জীবন আমাকে অনেক ভালোবাসতে হবে, আর আমার মেয়েকে আমার ঘুম পাড়ানোর পর আমাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। রিদি ঘুমানোর পর পাশে আমাকে একটু জায়গা দিতে হবে। রুদ্রের কথা শুনে যেন স্নেহা প্রাণে প্রাণ ফিরে পেল। স্নেহা এবার মুচকি হেসে আবার রুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ল। আশিস রুম থেকে বেরিয়ে পড়ল। এতদিন পর দুটো ভালোবাসা এক হলো। সব ভুল বোঝাবুঝির আর অভিমান
কাটিয়ে ভালোবাসার জয় হলো। তাই আশিস সেই ভালোবাসার মানুষগুলোকে একা ছেড়ে দিল, যেন দুজন দুজনকে একা অনুভব করতে পারে। স্নেহা আর রুদ্র অনেকক্ষণ একে অপরকে জড়িয়ে ধরে আছে। রুদ্র বলতে লাগলো, স্নেহা, আমাদের মাঝে সব ধোঁয়াশা তো কেটে গেছে, কিন্তু তোমার বোন তো তোমার মতো আশিসকে ভুল বুঝেছে। যদিও বা পরে আমি বুঝিয়ে বলার পর সব কিছু বুঝতে পেরেছে, কিন্তু আশিস খুব কষ্ট পেয়েছে। তাই তানহাকে অনেক কথাও শুনিয়ে ফেলেছে। আপনি চিন্তা করবেন না, আমি দুজনকে বোঝাবো, সব ঠিক হয়ে যাবে, দেখবেন। তাই যেন হয়। বলেই রুদ্র আবার স্নেহাকে শক্ত করে জড়িয়ে ধরল। তানহা একা একা বসে আছে আর আশিসের বলা কথা ভাবছে। তবুও তার রাগ হচ্ছে না, তবে অভিমান হচ্ছে। রাগের মাথায় আশিস তাকে ছেড়ে দেওয়ার কথা বলেছে, এটা কিছুতেই মানতে পারছে না তানহা। বেল বাজতেই দৌড়ে যেয়ে দরজা খুলল তানহা। স্নেহাকে দেখেই জড়িয়ে ধরে কেঁদে দিল তানহা। তারপর ভেতরে এসে আজকে সব ঘটনা তানহা আর খালাকে খুলে বলল রুদ্র। আশিস এক কোণে সোফায় বসে আছে। তানহা ভেবেছে আশিস তানহার কাছে এসে মাফ চাইবে, তখনকার জন্য ক্ষমা চাইবে, কিন্তু তেমন কিছুই হলো না। রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমোতে গেল। রিদি ঘুমিয়ে গেছিল আগেই। রুদ্রের কথা মতো রিদি দুপাশে রুদ্র আর স্নেহা শুয়ে পড়ল। স্নেহা অনেক কান্না করেছিল আর ক্লান্তও ছিল খুব, তাই ঘুমিয়ে পড়ল। আর রুদ্র শুয়ে শুয়ে ঘুমন্ত তার মেয়ে আর তার ভালোবাসাকে দেখছে। স্নেহার গালে হাত দিয়ে আর রিদির কপালে একটা চুমু দিয়ে রুদ্র মুচকি হাসল। আজ অনেক দিন পর তার স্বপ্ন পূরণ হলো। সে তার জীবনের দুটো ভালোবাসার মানুষকে আজ একসাথে পেয়েছে। ওদিকে তানহা রুমে যেয়ে দেখলো আশিস শুয়ে আছে। সেও আশিসের পাশে শুতে যাবে, ঠিক তখনই আশিস বলে উঠল, খাটে একজন ঘুমাবে, এখন তুমি ঠিক করো কে ঘুমাবে। তানহা আর কিছু না বলে নিচে বিছানা পেতে শুয়ে পড়ল। চোখ দিয়ে ঝরছে অঝরে পানি। অনেকক্ষণ ধরে কাঁদছে তানহা, আর ওদিকে তানহার ফুপিয়ে ফুপিয়ে কান্না শুনছে আশিস। কিন্তু তানহাও যে তাকে অনেক কষ্ট দিয়েছে, ভুল বুঝে কত বড় একটা কথা বলে ফেলেছিল। এমন কথা বলার থেকে হয়তো আশিসের বুকে ছুরি ঢুকিয়ে দিলেও আশিস খুব বেশি একটা কষ্ট পেত না। তানহা অনেকক্ষণ কাঁদার পর কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না তানহা। সকালে ঘুম ভেঙে উঠতেই দেখল রুদ্রের গলা জড়িয়ে ধরে শুয়ে আছে রিদি। নিষ্পাপ লাগছে দুজনকে, কিন্তু এই নিষ্পাপ বাবা যে এতদিন দূরে ছিল শুধুমাত্র স্নেহার একটু ভুল বোঝাবুঝির জন্য। অনেক কিছু ভাবতে ভাবতে রিদির কপালে একটা চুমু খেলো স্নেহা, আর মুচকি হেসে রুদ্রের কপালে হালকা করে ভালোবাসার পরশ এঁকে দিল স্নেহা। তানহা গোসল করে বাথরুম থেকে বেরিয়েছে। আজকে শাড়ি পরেছে তানহা। খালা বলেছিল বিয়ের পর শাড়ি পরলে স্বামীরা খুশি হয়, তাই আশিসকে খুশি করা একটু চেষ্টা করলো তানহা। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে তানহা। তানহার চুলের কিছু ফোঁটা পানি আশিসের মুখে যেয়ে পড়তে আশিসের কপাল হালকা কুঁচকে গেল। তারপর আস্তে আস্তে চোখ খুলল আশিস। চোখ খুলতেই দেখলো হালকা মিষ্টি কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে তার ভালোবাসার মানুষটা। নিজেকে আর ধরে রাখতে পারল না আশিস। বিছানা থেকে উঠে তানহার হাত থেকে টাওয়েলটা নিল আশিস। তানহা খুব অবাক, আবার খুশিও যে সে তো এটাই চেয়েছিল। তবে শেষমেশ রাগ পড়ল আশিসের। ভাবতেই তানহার ভালো লাগছে। আশিস টাওয়েলটা নিয়েই তানহার চুল মুছতে লাগলো। কিছুক্ষণ মোছার পর আশিস তানহার ঘাড়ে হালকা করে তার ভালোবাসার পরশ দিতে লাগলো। তানহা আশিসের দিকে ঘুরে আশিসকে জড়িয়ে ধরল। আশিস তানহাকে কিছুক্ষণ নিজের বুকে আবদ্ধ করে রাখলো আর চুলে হাত বুলাতে লাগলো। কিছুক্ষণ পর আশিসের ঘোর কাটলো। মনে পড়ে গেল তানহার বলা কথাগুলো। আশিস নিজেকে সামনে নিল আর তানহাকে ধাক্কা দিয়ে নিজের বুক থেকে সরিয়ে দিল। কি ভেবেছো তুমি? আমাকে এইসব মোহে ফেললে আমি সব ভুলে যাব? আমার সামনে এভাবে এসে আমাকে ভোলাতে চাইছো? শোনো, তা কখনোই হবে না। চলে যাও তুমি আমার চোখের সামনে থেকে। তানহা আর কিছু না বলে কাঁদতে কাঁদতে অন্য রুমে চলে গেল।
এক কোণে বসে কাঁদছে আর ভাবছে তানহা। নিজের স্বামীর ভালোবাসা পাওয়া, তাকে কাছে পাওয়ার ইচ্ছাকে আশিস মোহ বলল। এতটা রাগ যে আমাকে এইভাবে কথাগুলো শোনালো। ভুল ভেবেছিল তানহা যে আশিস তাকে মাফ করে দিয়েছে। আসলে আশিস যে একটা ঘোরের ভেতর ছিল নিজেও এটা বুঝতে পারেনি তানহা। স্নেহা নাস্তা বানিয়ে ফেলেছে। এই যে উঠুন, সকাল হয়েছে, প্লিজ আর একটু। রুদ্র, আপনার মেয়ে আর আপনি একদম একরকম হয়েছেন, আপনাদের আর একটু শেষ হয় না। বলেই স্নেহা চলে আসবে, ঠিক তখনই রুদ্র স্নেহার হাত জড়িয়ে ধরে এক টানে স্নেহাকে নিজের বুকের ওপর ফেলে দিল। কি করছেন আপনি? বড় বড় চোখ করে জিজ্ঞেস করলো স্নেহা। কেন, দেখতে পাচ্ছ না বউয়ের সাথে রোম্যান্স করছি? আরে রিদি শুয়ে আছে, ঘুম ভেঙে গেলে আমাদের এই অবস্থায় দেখে কি ভাববে? আর কি ভাববে? ভাববে মা বাবা আরও একটা ভাই বোন তাকে গিফট করার চেষ্টা করছে। আপনিও না, মুখে কিছু আটকায় না, ছাড়ুন। না, ছাড়বো না, প্লিজ ছাড়ুন। স্নেহা রুদ্রের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। মাম্মাম, তোমরা মারামারি করছো কেন? চোখ ডলতে ডলতে বলল রিদি। স্নেহা আর রুদ্র পাশে তাকাতেই দেখল রিদি ঘুম ভেঙে গেছে। এটা দেখে দুজনেই হাঁ হয়ে আছে। রুদ্রকে ধাক্কা দিয়ে স্নেহা দাঁড়ালো। আসলে আম্মু, আমরা মারামারি করছিলাম না। উফ, চুপ করো তুমি। আমরা তো মারামারি করছিলাম, স্নেহাকে চোখ টিপে দিয়ে বলল রুদ্র। কিন্তু কেন? মারামারি করা ভালো না, মাম্মামি তো বলে। রিদি, তোমার এত কিছু জানতে হবে না, তুমি আমার সাথে ফ্রেশ হতে চলো। স্নেহা, আজ ওকে আমি ফ্রেশ করিয়ে দিচ্ছি, তুমি যাও। আপনি পারবেন না ওকে ফ্রেশ করাতে, অনেক কষ্ট। না, আমাকে আজ ফ্রেন্ড হাত মুখ ধুইয়ে দেবে। আচ্ছা দেবে, কিন্তু ফ্রেন্ডকে বিরক্ত করবে না। স্নেহা। তারপর রুদ্র রিদিকে কোলে নিয়ে ফ্রেশ হতে গেল। তা না অনেকক্ষণ কান্না করেছে, তাই নিজেকে সামলে নিয়ে নিজের রুমে গিয়ে একটা সাদা 3 পিস পরে নিল, সাথে ওড়না। সবাই নাস্তার টেবিলে বসেছে। আশিস এক কোনায় বসে চুপচাপ খেয়ে যাচ্ছে। কিরে আশিস, তোর কি হলো? তুই একা একা আজ খাচ্ছিস, তানহাকে তো খেতে বললি না। রুদ্র। বলা লাগবে কেন ভাইয়া? যার যার খাওয়া সে খাবে, আমি বললেও খাবে আর না বললেও। আশিস ভাইয়া, আপনি এভাবে কথা বলছেন কেন? আপনাদের নতুন নতুন বিয়ে হয়েছে, আর এখন তো দুজন একসাথে নাস্তা করবেন, ঘুরতে হবেন, তা না দুজনেই চুপচাপ। এমনি ভাবি, আসলে সবার সাথে সব কিছুর স্বপ্ন দেখা ঠিক না। আপনারা খান, আমার খাওয়া হয়ে গেছে বলেই আশিস উঠে গেল। তানহা চুপচাপ দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। রুমের ভেতরে যাই করুক না কেন, সবার সামনে আশিস এভাবে কথা বলবে ভাবতে পারেনি তানহা। তবুও মুখে এক ফোঁটা হাসির অভিনয় নিয়ে তানহা দাঁড়িয়ে আছে। একটু আড়ালে গেলেই টুপ করে চোখের পানি ঝরে পড়বে এমন অবস্থা। রুদ্র আর স্নেহা একে অপরের দিকে তাকিয়ে আছে। আশিসের রাগ যে এখনো ভাঙেনি তা ভালো করেই বুঝতে পারছে রুদ্র আর স্নেহা। নাস্তা শেষ করেও রুদ্র হাত ধুচ্ছে, ঠিক তখনই ফোনটা বেজে উঠল রুদ্রের। চিন্তা করো না, আমি এখনই ঢাকায় আসছি, রুদ্র ফোনে কাউকে বলল। কি হয়েছে, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? স্নেহা। আমাদের এখনই ঢাকায় ফিরতে হবে স্নেহা, তিতিরের বেবি হবে, কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর থেকেই ও বেশ অসুস্থ থাকে সবসময়। ভাইয়া বলল ওকে নাকি আবার হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। ও বারবার আমার খোঁজ করছে, আমাকে ঢাকায় ফিরতে হবে। আচ্ছা, আমিও যাব আপনার সাথে। আচ্ছা চলো তাহলে। আমি আশিসকে বলছি রেডি হয়ে নিতে, তুমি তানহা, খালা আর রিদিকে নিয়ে তাড়াতাড়ি রেডি হও। আচ্ছা, আমি তাড়াতাড়ি ওদের নিয়ে রেডি হচ্ছি বলেই চলে গেল স্নেহা। তানহা মন খারাপ করে বসেছিল রুমে। তড়িঘড়ি স্নেহা রুমে ঢুকলো। তানহা, তাড়াতাড়ি রেডি হয়ে নে। কেন, কি হয়েছে আপু? আমাদের ঢাকায় যেতে হবে। তোকে সব পরে বলবো, এখন প্লিজ তাড়াতাড়ি রেডি হ। আচ্ছা আপু, আমি রেডি হচ্ছি। হ্যাঁ, আমি খালা আর রিদিকেও রেডি হতে বলছি বলেই রুম থেকে বেরিয়ে গেল স্নেহা। তানহা কোনো রকম রেডি হয়ে নিল। সবাই রেডি হয়ে আসতেই আশিস আর রুদ্র গাড়িতে উঠল। আশিস গাড়ি ড্রাইভ করতে চেয়েছিল, কিন্তু রুদ্র
নিজেই গাড়ি ড্রাইভ করবে বলেছে, কারণ আশিসের মন মেজাজ ভালো না। রুদ্র, স্নেহা আর রিদি সামনে বসলো। রুদ্র ড্রাইভ করছে আর পাশেই স্নেহার কোলে বসে আছে রিদি। আমরা কোথায় যাচ্ছি মাম্মা? যাচ্ছি বাবা একটা জায়গায়। আমরা কবে ফিরে আসবো? হ্যাঁ বাবা, আসবো খুব তাড়াতাড়ি। রিদি রুদ্র আর স্নেহাকে নানান প্রশ্ন করছে। তানহার পাশেই আশিস বসে আছে আর একেবারে পেছনে খালা। বাসে বসলেও তানহা সবসময় জানলার ধারেই বসে, আজও ঠিক তাই। আনমনে আশেপাশে তাকাচ্ছে আর আশিস প্রায় আর চোখে তানহার দিকে তাকাচ্ছে। বাইরে তাকিয়ে থাকতে থাকতে কখন যে আশিসের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে গেছে তানহা তা নিজেও জানে না। তানহা, কি ঘুমিয়ে? ওঠো, আমরা এসে গেছি। না প্লিজ আরেকটু। আশিসকে আরেকটু জড়িয়ে ধরে। তানহা, ওফ, তুমি এমন কেন? সারা রাত কাঁদিয়েছ, এখন একটু শান্তিতে ঘুমোতেও দেবে না? তানহার কথা শুনে আশিস মুচকি হাসলো। মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চা ঘুমের ঘোরে কথা বলছে। কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে স্নেহা, ভেতরে তিতিরের পাশেই বসে আছে শ্রাবণ। স্নেহার কিছু ভুলের জন্য সে সবাইকে অনেক কষ্ট দিয়েছে, মা বাবা ভাই বোন সবার থেকে দূরে থেকেছে, তাই ভেতরে ঢোকার মনোবল পাচ্ছে না। রুদ্র স্নেহার অবস্থা বুঝতে পারছে, ঘাড়ে হাত দিয়ে স্নেহাকে সান্ত্বনা দিল রুদ্র। ভেতরে চলো, আমি আছি। রুদ্রর পরশ পেতেই স্নেহার চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ল। হয়তো এ অশ্রু সব কিছু ফিরে পাওয়ার আনন্দ জানা দিচ্ছে। রুদ্র স্নেহার হাত ধরে স্নেহাকে নিয়ে কেবিনে ঢুকলো। কেবিনে ঢোকার সাথে সাথে, ভাবি তুমি এসেছো? তিতিরের কথা শুনে শ্রাবণও তাকালো স্নেহার দিকে। সেই ছোট্ট বোনটার দিকে তাকাতেই শ্রাবণের চোখ যেন ভিজে উঠল। শ্রাবণ চেয়ার থেকে উঠেই স্নেহার সামনে এসে দাঁড়ালো। এত বছর পর তাহলে রাগ ভাঙলো পাগলিটার? ভাইয়ের এমন কথা শুনে স্নেহা আর নিজেকে ধরে রাখতে পারল না। শ্রাবণকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাইয়া আমাকে মাফ করে দাও, আমি তোমাদের সবাইকে অনেক কষ্ট দিয়েছি ভাইয়া, আমি তোমাদের শুধু শুধু ভুল বুঝেছি, ভাইয়া আমাকে মাফ করে দাও। কাঁদতে কাঁদতে, ধুর পাগলি, কাঁদছিস কেন? তুই তো একটা বোকা, আমার ছোট বোনটা একটা ভুল করেছে, তুই কি করে ভাবছিস আমি এখন তোর উপর রাগ করে আরও একটা ভুল করব? কখনো না। তুই আমার আদরের ছিলি আর এখনও আছিস। এখন বল আমাদের ছোট প্রিন্সেস কোথায়? ও বাইরে ভাইয়া, আমি নিয়ে আসছি। রুদ্র। স্নেহা তিতিরের কাছে গেল। ভাবি, জানো আমি তোমাকে অনেক মিস করেছি। জানি গো, আমিও তোমাকে অনেক মিস করেছি, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। মিথ্যা কথা, মিস করলে ফিরে আসলে না কেন? বাচ্চমো করে বলল তিতির। কিভাবে আসতাম বলো? আমি যে একটা ভুলের ভেতর ছিলাম এত বছর, কিন্তু দেখো নিজের ভুলটা বুঝতে পেরে আবার ফিরে এসেছি। এর মাঝেই রিদিকে কোলে নিয়ে ঢুকলো রুদ্র কেবিনে ঢুকেই রিদিকে শ্রাবণের কোলে দিল। শ্রাবণ রিদিকে কোলে নিয়ে অনেকগুলো চুমু দিল। নিজের বোনের মেয়ে আর সে তার মামা ভাবতেই শ্রাবণের আনন্দে বুকটা ভরে উঠেছে। তোমার চোখে পানি কেন দিদি? তোমাকে খুঁজে পেয়েছি তো তাই। তুমি আমাকে খুঁজছিলে? তুমি আমাকে চেনো? দেখো, ওটা আমার মাম্মাম। তুমি কি মাম্মামকেও চেনো? পাকম্ম করে রিদি। ওরে পাকা বুড়ি, তোর মাম্মামকে আমি কত কোলে নিয়েছি, আবার চিনবো না? দিদির গাল ধরে বলল শ্রাবণ। তুমি মাম্মামকে কোলে নিয়েছো? কিন্তু মাম্মাম তো বড়, তাহলে তুমি কোলে নিলে কিভাবে? রিদি। তোমার মাম্মাম যখন তোমার মতো ছোট্ট আর কিউট ছিল তখন কোলে নিয়েছি। আর তুমি জানো আমি তোমার কে হই? কে হও? আমি তোমার মাম্মামের ভাইয়া, তোমার মামা। তাহলে তুমি এতদিন আমাদের কাছে আসোনি কেন? তুমি কি মাম্মামের সাথে মারামারি করেছিলে? হা হা। স্নেহা, তোর মেয়েটা কিন্তু অনেক প্রশ্ন করতে পারে, ঠিক তোর মতো, তুইও ছোটবেলায় এমনই করতি। শ্রাবণ। আমার কাছে একটু আনো না ওকে, আমি একটু কোলে নিই। তিতির। শ্রাবণ রিদিকে নিয়ে তিতিরের পাশে গেল। তিতির রিদিকে দেখেই জড়িয়ে ধরল। ভাবি, একদম তোমার মতো কিউট হয়েছে, সত্যি অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তোমারটাও অনেক কিউট হবে। কিভাবে?
কি হলো সব গল্প কিন্তু শুনবো, আগে সুস্থ হও। স্নেহা: আচ্ছা ভাবি, সব বলবো তোমাকে। আশিস ভাই কই? সে নাকি তোমার বোনকে বিয়ে করেছে? হ্যাঁ, তা তো করেছে, অনেক কাণ্ড করে, কিন্তু দুজনের ভেতর মান অভিমান চলছে, আছে হয়তো এদিক ওদিক। ও, নতুন বিয়েতেই এই অবস্থা? হা হা, ঠিক বলেছ। স্নেহা: তানহা আশিসকে জাপটে ধরে ঘুমিয়ে আছে। আশিস অনেকভাবে জাগানোর চেষ্টা করছে, কিন্তু সফল হয়নি। আশিস তানহার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে, একটা মানুষের ঘুম এত গভীর কিভাবে হতে পারে? এত চেষ্টার পরও ঘুম ভাঙাতে পারল না। এই মেয়েকে নিয়ে যে কি করব? দুনিয়াটা উল্টে গেলেও এই মেয়ে ঘুম ভাঙলে জিজ্ঞেস করবে কিছু কি হয়েছিল? একা একা বেশ হেসে যাচ্ছে আশিস। পরক্ষণে মনে পড়ল অনেকক্ষণ তারা গাড়িতে, সবাই আবার কি ভেবে বসবে, তারপর লজ্জায় হয়তো মুখ দেখানো দায় হয়ে যাবে। তাই আবার আশিস তান্নাকে ডাকতে শুরু করলো। তারপরও যখন দেখলো তান্না উঠছে না, তখন তান্নাকে সোজা করে গলায় জোরে কামড় বসিয়ে দিল। আহ, এটা কি করলে? ঘুম থেকে উঠিয়ে আশিসকে রেগে জিজ্ঞেস করলো তানহা। ইয়েস, আমি সফল হয়েছি। মানে মানে আপনাকে আমি অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু আপনি হাতির মতো ঘুমোচ্ছিলেন। এতক্ষণ গাড়িতে থাকলে ভাইয়ে ভাবে কি মনে করবে? আপনার চোখে আমি এমনিই কাপুরুষ, এরপর হয়তো অন্য কিছু বলে বসবে সবার সামনে। আশিসের কথার উত্তরে তানহা কিছু বলতে যাবে, কিন্তু বলল না। এখন ঝগড়া করার কোনো মুড নেই তানহার। আশিস গাড়ি থেকে নেমে গেল। যেই তানহা নামতে যাবে, নিজের ওড়না ঠিক করে নামো, ঘুমোলে তো হুঁশ থাকে না। আশিসের কথা শুনে নিজের দিকে তাকাতেই তানহার হা হয়ে যাওয়ার মতো অবস্থা। ওড়না দলা পেকে সিটের মাঝে, তার মানে এতক্ষণ এমন অবস্থায় সে আশিসের সামনে ঘুমিয়েছিল? ভাবতেই ওড়না ঠিক করতে লাগলো তানহা। সুন্দর করে মাথায় কাপড় দিয়ে আশিসের পেছনে পেছনে হাঁটতে লাগলো তানহা। তিতিরের কেবিনের সামনে যেয়ে আশিস দাঁড়িয়ে পড়ল। তারপর তানহার হাত ধরে ভেতরে ঢুকলো। ভাইয়া এসেছো? তিতির: হ্যাঁ। কি অবস্থা তোর? আশিস: হ্যাঁ ভালোই ভাইয়া, তোমার কি খবর? আর এটাই বুঝি তানহা? এটাই। আশিসকে দেখে শ্রাবণ উঠে দাঁড়ালো। তোরা দুজন না থাকলে আমার বউটা তো চিন্তায় শেষ হয়ে যায়। ও এমনভাবে চিন্তা করে যেন তোরা ছোট বাচ্চা হারিয়ে যাবি বা কেউ তোদের চুরি করে নিয়ে যাবে। করব না? আমার ভাই দুটো ছাড়া আমার আর কে আছে বলেই জিভ কামড়ে দিল তিতির। শ্রাবণ রাগে কটমট করতে করতে তিতিরের দিকে তাকালো। তার মানে আমি নেই, তাই না? আমাকে তুমি আপন ভাবো না। তিতিরের মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি আসলো। তুমি কি আমার ভাই? তুমি আমার হাজবেন্ড। এখন তোমাকে ভাই ডাকলে তো আমার ওপর আবার রাগ দেখাবে। এই মেয়ে যে কি কথার প্যাঁচ জানে তা এতদিনে আমার অজানা নয়। শ্রাবণ: হা হা, ঠিক বলেছ ভাইয়া। আশিস: সবাই হাসাহাসি করছে, কথা বলছে, আর তানহা এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে। এ কি আপু, তুমি ওভাবে একা একা দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। তিতির। তানহা তিতিরের ডাকে আস্তে আস্তে তিতিরের কাছে এলো। তিতির: এটা আমার মামাতো বোন তানহা, আর এখন আশিস ভাইয়ার ওয়াইফ স্নেহা। তানহা: তুই তো অনেক বড় হয়ে গেছিস, তোকে একদম পুচকু দেখেছিলাম। শ্রাবণ: ভাইয়া, তুমি আমাকে যেবার লাস্ট দেখেছিলে সেইবার আমি ক্লাস 5-এ পড়ি, মোটেও পুচকু ছিলাম না। ঠোঁট বেঁকিয়ে বলল তানহা। হা হা, তোর কাছে তো তাই মনে হবে, কিন্তু তুই তখনও পুচকুই ছিলি। হ্যাঁ, তুমি তো তখন বুড়ো ছিলে, তাই না? তানহা: হা হা, তুই কিন্তু খুব ঝগড়া শিখেছিস। শ্রাবণ: মোটেও না, তুমি আগে শুরু করেছো ঝগড়া। হয়েছে হয়েছে, কি বাচ্চাদের মতো শুরু করলে তোমরা, এবার থামো। অনেকটা পথ এসেছো ভাবি, তুমি ওদের নিয়ে বাসায় যাও। তিতির: কি যে বলো, আমি আজ তোমার কাছেই থাকবো। রুদ্র, তুমি ভাইয়াদের নিয়ে বাসায় যাও, ফ্রেশ হয়ে এসো। আর ভাইয়া নাকি কাল থেকে হসপিটালে, ভাইয়ারও একটু ফ্রেশ হওয়া দরকার। কিন্তু স্নেহা। শ্রাবণ কিছু বলতে যাবে, তখনই স্নেহা বলে উঠল,
ভাইয়া তুমি যাও, আমি তোমার বউয়ের অনেক খেয়াল রাখবো, কোনো সমস্যা হবে না। আর তুমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করে আবার সন্ধ্যায় চলে এসো। শ্রাবণ আর কথা বাড়ালো না। রুদ্র সবাইকে নিয়ে বাসায় রওনা দিল। বাসায় পৌঁছাতে যে যার রুমে চলে গেল। আশিস তানহাকে না নিয়ে তার রুমের দিকে যাওয়া শুরু করলো, আর তানহা কোনো উপায় না পেয়ে পেছনে পেছনে গেল। রুমে জিনিসগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তানহা। সব জিনিসগুলো কত যত্ন করে সাজানো, অনেকগুলো কবিতার বইও আছে সাজানো। তানহা দেখছে সব কিছু, ভাবতে অবাক লাগে। আজ থেকে এই রুমটা তার, পুরো রুম জুড়ে থাকবে সে আর আশিস। সব কিছু দেখতে দেখতে তানহার চোখ গেল খুব সুন্দর একটা পায়েলের ওপর। কিন্তু মেয়েদের পায়েল এই ঘরে আশা করেনি তানহা। যাই হোক, পায়েলটা খুব সুন্দর। তানহা পায়েলটাকে হাতে নিয়ে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হঠাৎ আশিস এসেই তানহার হাত থেকে পায়েলটা কেড়ে নিল। রাগীভাবে তানহার দিকে তাকিয়ে বলতে লাগলো, এটা কেন ধরেছ? রুমে আসতে না আসতেই অধিকার খাটানো শুরু করে দিয়েছ। শুনে রাখো, উইদাউট মাই পারমিশন আমার কোনো কিছুতে হাত দিবে না। নিজের রুমে কিছুতে হাত দিতে পারমিশন লাগবে? আর আমি তো জাস্ট দেখছিলাম। তানহা, একদম চুপ, চিৎকার করে আশিস। ভেবো না আমি রুদ্র ভাইয়ার মতো ভালোবাসি বলে তোমার গোলাম হয়ে থাকবো। রুদ্র ভাইয়া সরলতার জন্য অনেক কষ্ট পেয়েছে সে। মনে রেখো, আমার জীবনে এমনি অনেক কষ্ট পেয়েছি, নতুন করে আর কোনো কষ্ট নেওয়ার মতো শক্তি আমার নেই। খালামণি। আশিসের কথার মাঝেই এলো রিদি। তানহার চোখের এক কোণে পানি পড়তেই রিদিকে দেখে মুছে স্বাভাবিক হলো তানহা। হ্যাঁ আম্মু, এসো। খালামণি, চুল বেঁধে দাও, আমি পাচ্ছি না। এসো, বেঁধে দিচ্ছি বলেই রিদিকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দিল তানহা। আশিস আর কিছু না বলে ওয়ার্ড্রপ থেকে শার্ট বের করে পরতে লাগলো, আর তানহা রিদির চুল আঁচড়ে দিচ্ছে। ড্রেসিং টেবিলের কাছ দিয়ে আশিস দেখছে তানহার চোখে জমেছে সুপ্ত অশ্রুবিন্দু, যা চোখ ভেদ করে বেরিয়ে আসতে চাইছে কিন্তু বেরিয়ে আসতে পারছে না। এবার বলো তো, তোমাদের বিয়েটা হলো কিভাবে? আমি তো জানতাম তুমি ভাইয়াকে রাগী ভাবতে, আর ভাইয়াও তোমাকে পাকা মেয়ে ভাবতো। তা পানিয়া তেল মিশ খেলো কীভাবে? ভাবি, সেই ঘটনা আর বলো না। তুমি চলে যাওয়ার পর প্রায় কলেজে একটা ছেলে আমাকে বিরক্ত করতো। আমি কথা বলতে চাইতাম না, ছেলেটা জোর করে কথা বলতে চাইতো। তুমি যাওয়ার পর ভাইয়ার মন মেজাজ খুব খারাপ থাকতো, তাই আমি ভাইয়াকে বেশি টেনশন দিতাম না। আর আশিস ভাইয়াও পড়াশোনা শুরু করলো, তো এত কিছুর ভেতর আমি কাউকে কিছু বলতেও পারছিলাম না। কিন্তু ছেলেটা দিন দিন অনেক বিরক্ত করছিল। একদিন আমার বাসায় ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি আমার বন্ধুর বাসা থেকে নোট নিয়ে আসছিলাম, আর ছেলেটা সেদিন আমাকে রাস্তায় একা পেয়ে, মানে কিছু করেছিল? না, আরে না, তুমি যা ভাবছো তেমন কিছু না। সে আমাকে অনেক জোর করেছিল তাকে ভালোবাসার জন্য, আর বলেছিল আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে। আমি কোনো রকম তার থেকে নিজেকে ছাড়িয়ে বাসায় এসে গিয়েছিলাম। আর ভাইয়ার এমন অবস্থা, মাও দিন দিন অনেক অসুস্থ হতে থাকে। কিন্তু সেদিন বাসায় এসে আমি সবাইকে সব কিছু খুলে বলি, আর মা সিদ্ধান্ত নেয় আমাকে বিয়ে দিয়ে দেবে। বিশ্বাসযোগ্য পাত্র হিসেবে তখন মায়ের তোমার ভাই শ্রাবণকেই পছন্দ হয়। তারপর আর কি, তেল ঝোল করে জোর করে আমার আর শ্রাবণ ভাইয়ার বিয়ে দিয়ে দেওয়া হয়। মানে ভাইয়া রাজি ছিল? না, ছিল না। সে আমাকে সেদিন রাতে অনেক বকাঝকা করেছে। তার মনে হয়েছিল আমি তাকে পছন্দ করি, আর সে নিজে থেকে আমাকে কখনোই বিয়ে করতে চাইবে না, কারণ সে অধরা আপুকে কখনোই ভুলতে পারবে না। তার ধারণা আমি মাকে বলেছিলাম শ্রাবণ ভাইয়ার সাথে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা। সেদিন রাতে সে আমার ওপর অনেক চেঁচামেচি করে। একটা সময় হাতও তুলতে যায়। ছাদের ওপরে ছিলাম দুজন, তাই কেউ কিছু বুঝতে পারেনি। তারপর আমি রাগে আর কষ্টে সেদিন দোতলা থেকে ঝাঁপিয়ে পড়ি। আসলে যেটা আমি করিনি তা নিয়ে আমাকে শ্রাবণ ভাইয়া এত রাগারাগি করেছিল,
এত কথা শুনিয়েছিল তা আমি ঠিক মানতে পারছিলাম না, তাই লাফ দিয়েছিলাম। এটা কেন করতে গেলে? তুমি তো তোমার ভাইয়ের মতো রাগে মাথায় যা মনে আসে তাই করো। কি করব ভাবি, মাথা ঠিক ছিল না, মন খারাপ করে বলল তিতির। তারপর কি হলো গো? তারপর আর কি হবে, ছাদ থেকে পড়ে আমার মাথা ফেটে গেল। 3 দিন পর আমার জ্ঞান ফিরল। হাতও ভেঙেছিল, কিন্তু জ্ঞান ফেরার পর জানতে পারি মা একই হসপিটালে ভর্তি। আমাকে হসপিটালে আনার পর মায়েরও বুকে ব্যথা ওঠে আর মাকেও অ্যাডমিট করা হয়। এটা শোনার পর আমি মায়ের কাছে যাওয়ার জন্য অনেক জোরাজুরি করি। তারপর মায়ের কাছে যেয়ে দেখি মায়ের অবস্থা বেশি ভালো না, আর সেই দিন রাতেই মা মারা যায়। স্নেহা একদম চুপ হয়ে গেল, কারণ সে জানতো না যে রুদ্রের মা মারা গেছে, আর রুদ্রও তাকে কিছু বলেনি। স্নেহা ভেবেছিল যে রুদ্রের মা বেঁচে আছে, কিন্তু আবার খটকাও লাগছিল। হসপিটালে আসার পরে একবারও রুদ্রের মাকে সে দেখেনি, কিন্তু স্নেহা যে এটা শুনবে সেটা সে কল্পনাও করেনি। চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ঝরে পড়ল স্নেহার। কি হলো ভাবি, প্লিজ মন খারাপ করো না, যা হবার তা তো হয়ে গেছে। আর মা তোমার জন্য অনেক কষ্ট পাচ্ছিল, না জেনে না বুঝে মা তোমাকে কষ্ট দিয়ে ফেলেছিল, তাই সে নিজেও কষ্ট পাচ্ছিল। তারপর মা মারা গেলে ভাইয়া আরও ভেঙে পড়ল। এদিকে আমার ওই অবস্থা, আর এদিকে তুমি না থাকার কষ্ট, আবার মাও নেই। আমরা সবাই চারিদিক থেকে যেন কষ্টে জড়িয়েছিলাম। মা মারা যাওয়ার 4 দিন পরে শ্রাবণ ভাইয়া জানালো যে সে আমাকে বিয়ে করতে চায়। প্রথমে একটু অবাক হই, তারপর আবার ভেবে নিলাম যে হয়তো আমার উপর দয়া হয়েছে, আর মাও তো এটাই চাইতো, তাই সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আপু, তোমার জামা নিয়ে এসেছি, তিতির আর স্নেহার কথার ভেতরে কেবিনে ঢুকতে ঢুকতে বলল তানহা। ও এসেছিস, আচ্ছা দে। আমার এই ড্রেসটাই গা গুলোচ্ছিল। তোমরা কি কথা বলছিলে? আমি বিরক্ত করলাম না তো? আরে না, কি যে বলো, আমি গল্প করছিলাম, বাকিটা বাসায় যেয়ে করবো, আর তখন তুমিও শোনো। তিতির: আচ্ছা আপু, শুনবো। খালামণি কেবিনে ঢুকে আশিসের কোল থেকে তানহার কোলে ঝাঁপিয়ে পড়ল রিদি। আস্তে আয় বাবা, আমি তো পড়ে যাব। আপু, তোমার মেয়েটা আমাকে জ্বালিয়ে মারে, আসার সময় চুল বাঁধা নিয়ে যে কি করেছে, যেভাবে বেঁধে দিই না কেন তার পছন্দই হয় না। তানহা: তোর মতোই হয়েছে, তুই কি আমাকে কম জ্বালিয়েছিস নাকি? এখনও তো জ্বালাস। স্নেহা: এভাবে বলতে পারলে আপু, যাও আর জ্বালাবো না। আর কিভাবে জ্বালাবি, এখন বিয়ে হয়েছে, আশিস ভাইয়াকে জ্বালাবি। আশিসের কথা শুনতেই তানহার চেহারা যেন হাজারো জড়তা এসে ভিড় জমালো। কাকে জ্বালাবে সে, যে তাকে দেখতেই পারে না? নিজেকে সামলে তানহা বলতে শুরু করলো, আপু তোমার জন্য বাসার খাবার এনেছি, খেয়ে নাও। আর আপু তুমিও। স্নেহা আর তিতিরকে উদ্দেশ্য করে বলল তানহা। সময়টা ভালো কাটলো। আজ রাতে তিতিরের কাছে থাকবে স্নেহা। যদি শ্রাবণ অনেক থাকতে চেয়েছিল, কিন্তু স্নেহা জোর করে বাড়ি পাঠিয়ে দিল, কারণ এভাবে রাত জাগলে শ্রাবণও অসুস্থ হয়ে যেতে পারে। তাই রুদ্র রিদিকে নিয়ে নিজের রুমে গেল। রিদি গেঞ্জি আর ট্রাউজার পরিয়ে দিল। আকাশের চারপাশে মেঘ জমেছে বেশ, যে কোনো সময় বৃষ্টি হবে। তানহা বারান্দার এক কোণে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। আশপাশটা যেন খুব শান্ত মনে হচ্ছে তার। মনে হচ্ছে এই শান্ত হাওয়ার কাছে তার মনের সব কষ্টগুলোকে প্রকাশ করতে, কিন্তু সে পাচ্ছে না, কারণ সে জানে এই শীতলতা হয়তো তার কথাগুলো চুপ করে শুনবে, কিন্তু তার কষ্টে কোনো মলম দিতে পারবে না। নিজের মনে এসব ভাবতে ভাবতে খোলা হাওয়াটাকে অনুভব করছে তানহা। মাঝে মাঝে কিছু বৃষ্টির ফোঁটা এসে মুখে লাগছে তানহার। যদিও তানহার সাইনাসের সমস্যা, তবুও আজ নিজের জীবনের সমস্যাগুলোর থেকে বড় আর কোনো সমস্যা দেখছে না তানহা। আশিস রুমে ঢুকতেই দেখলো তানহা দাঁড়িয়ে আছে, আর তার শরীরে বৃষ্টির ফোঁটা আর বাতাস লাগছে। আশিস ভালো করেই জানে এতে তানহার সমস্যা আছে, তাই আশিস যে আস্তে করে ওপরের গ্লাসটা লাগিয়ে দিল। তানহার ঘোর কাটল। কি হলো, বন্ধ করলেন কেন?
বৃষ্টির ফোঁটা আসছে আর বাতাসও আসছে, পরে তোমার সমস্যা হবে, তাই বন্ধ করলাম। আমার জীবনে অনেক সমস্যা আছে, আর তার জন্য আমার অনেক কষ্টও হয়, তবে সেই কষ্টগুলো বাইরে দেখা যায় না। কই, তুমি তো সেই সমস্যাগুলো চিন্তা করো না। আশিস চলে যাবে ঠিক তখন তানহা আশিসের কলার চেপে ধরল। আমি কি দোষ করেছি আশিস? এমন কেন করছো? আমি জানি আমি ভুল করেছি, কিন্তু সেই ভুলের শাস্তি তুমি আমাকে এভাবে দিও না প্লিজ। হ্যালো, আমার জানটা কি করে? রুদ্র। আপনি এত রাতে? রিদি কি ঘুমিয়েছে? হ্যাঁ, আমি আমার বউকে আমি যখন ইচ্ছা ফোন করতে পারি। আর হ্যাঁ, আমাদের মেয়েটাকে খাইয়ে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও, খুব ভালো। তাহলে তো বুঝতেই পেরেছেন আপনার মেয়েটা কত দুষ্টু হয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি তো, বাবার মতোই দুষ্টু। এই একবার বলো না, কি আই লাভ ইউ বলো। বলবো। কবে? আমার আর তর্স হয়েছে না। আর একটু অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি বলবো, বলে ওপাশ থেকে ফোন কেটে দিল স্নেহা। হ্যালো হ্যালো, উফ আল্লাহ, এ কেমন বউ! একটা বাচ্চা হয়ে গেল, এখনো ভালোবাসি বলল না, বলেই ধপ করে বিছানায় শুয়ে পড়ল রুদ্র। আশিসের কলার চেপে ধরেই কাঁদতে কাঁদতে আশিসের বুকের সাথে লেপ্টে গেল তানহা। তানহার বুকে মাথা রাখতেই যেন আশিসের এক গভীর শান্তি অনুভব করছে। এ যেন এক নতুন স্বপ্নের আলিঙ্গন দিচ্ছে। না, আর তানহাকে কষ্ট দিতে পারবে না সে। অনেক কষ্ট দিয়ে ফেলেছে এ কদিনে, যদিও বা নিজেও তার থেকে বেশি কষ্ট পেয়েছে। তানহাকে দু হাত দিয়ে জড়িয়ে ধরে বলল আশিস, হয়েছে, আর কাঁদতে হবে না। তুমি কিছু করনি, আমি হয়তো একটু বেশি করে ফেলেছি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি পাগলিটাকে। তানহা যেন দেহে প্রাণ ফিরে পেল। তার মানে কি আশিসের সব অভিমানের পালা শেষ হলো? মাথা উঠিয়ে ছলছল চোখে আশিসের দিকে তাকালো তানহা, আর বলতে লাগলো, তোমার সাথে কথা নেই, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। আমি একটু ভুল বুঝেছিলাম বলে আমাকে ছেড়ে দেওয়ার কথা বলেছ। আমার সাথে অনেক খারাপ বিহেভ করেছ। রাগের মাথায় বলেছিলাম, তোমাকে ছেড়ে আমি নিজে কি ভালো থাকবো বলো? না, আমি কথা বলবো না তোমার সাথে। অভিমানী সুরে চোখ মুছতে মুছতে বলল তানহা। ওকে, আর কথা বলতে হবে না। এখন যা বলার আর যা করার সব আমি করব, তুমি শুধু দেখবে। মানে? তানহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তানহাকে কোলে তুলে নিল আশিস, আর তানহা আশিসের গলা জড়িয়ে ধরল। আশিস তানহাকে কোলে করে খাটে বসিয়ে দিল, আর খাটে টেবিলে রাখা পায়েলটা এনে তানহাকে নিজের হাতে পরিয়ে দিল। এ কি, আপনি অন্য কারোর পায়েল আমাকে পরাচ্ছেন কেন? অভিমানী সুরে। এটা অন্য কারোর পায়েল না পাগলি, এটা আমার বউয়ের পায়েল। মানে? তার মানে আপনি আরেকটা বিয়ে করেছিলেন? কই, এ বাড়িতে তো তাকে দেখলাম না। হা হা, না গো, আরেকটা বিয়ে করিনি। আসলে একবার বন্ধুর সাথে মেলায় গিয়েছিলাম। বন্ধু গিয়েছিল তার ভালোবাসার মানুষের জন্য চুড়ি কিনতে, আর আমি ওর সাথে গিয়েছিলাম। সেখানে যে আমার এই পায়েলগুলো দেখলাম, ভাবলাম বিয়ে তো একদিন করতেই হবে, আর বউ তো ভালোবাসারই মানুষ, তাই পায়েল জোড়া কিনে নিলাম। তাহলে কাল এটা আমি ধরেছি বলে অত রাগ দেখিয়েছিলেন যে? আরে বোকা, কাল তোমার উপর রেগেছিলাম, তাই তো অমনি করেছি। ও আচ্ছা, এখন রেগে নেই? আমার বউটা এত লক্ষ্মী, তার উপরে কি বেশি রেগে থাকা যায় বলো? বুঝলাম, এখন আর তুমি রেগে নেই। জানো, তুমি রেগে থাকলে আমার অনেক কষ্ট হয়, আর এ কদিনেও অনেক কষ্ট হয়েছে। আশিস আর কিছু বলতে দিল না তানহাকে। তানহার ঠোঁটজোড়া নিজের ঠোঁটজোড়া দিয়ে দখল করে নিল। পরের দিন সকালে স্নেহা ঘুম ভাঙতেই দেখে তিতি তার দিকে তাকিয়ে আছে। গুড মর্নিং ননদিনী, আমার দিকে তাকিয়ে এত কি দেখছেন? ভাবি, তোমাকে ঘুম অবস্থায় একটা বাচ্চার মতো লাগে, অনেক কিউট আর সুইট। ও তাই? তার মানে জেগে থাকলে লাগে না? আরে ধুর, কি যে বলো না, তোমাকে সবসময় কিউট লাগে। হয়েছে, আমার কথা এত না ভেবে যে আসছে তাকে নিয়ে ভাবো। ভাবি, ঠিক বলেছ। আচ্ছা ভাবি, বেবি হওয়ার অনুভূতিটা কেমন গো?
আমি যখন ওকে কোলে নেব ও কি কান্না করবে? দূর পাগলি, মায়ের কোলে ও শান্তিতে ঘুমোবে। জানো, রিদি হওয়ার সময় যখন আমাকে কেবিনে দেওয়া হলো তখন নার্সের কোলে রিদি অনেক কান্না করছিল, কিন্তু আমার কোলে আসতে একদম চুপ হয়ে গিয়েছিল, আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। সেদিনে খুব শান্তি অনুভব করেছিলাম। মনে হচ্ছিল বেঁচে থাকার একটা সুন্দর মানে খুঁজে পেয়েছি। ওর ছোট ছোট হাত পা আমাকে এক আলাদা ভালো লাগা দিয়েছে। সেদিন যে কত খুশি হয়েছিলাম তা শুধু আমিই জানি। তুমিও কিছুদিন পর সেই খুশিটা ফিল করতে পারবে। দোয়া করো ভাবি। সকালে রোদ আশিসের মুখে পড়তেই চোখটা কুঁচকে গেল আশিসের। আস্তে আস্তে চোখ খুললেই দেখলো তানহা বেশ গুটিসুটি হয়ে তার বুকের সাথে লেপ্টে ঘুমাচ্ছে। আলতো করে তানহার সামনের চুলগুলো সরিয়ে দিল আশিস। তানহা, এই তানহা। আশিসের ডাকে তানহার ঘুম ভাঙল, বরং আরও শক্ত করে আশিসকে চেপে ধরে ঘুমালো তানহা। তানহা, এই তানহা, সকাল হয়েছে, ফ্রেশ হয়ে নাও, হাসপাতালে যেতে হবে। এবার তানহা পিটপিট করে তাকালো। আশিসের দিকে তাকাতেই ঠোঁটের কোণে মুচকি হাসি তানহার। গুড মর্নিং। শুভ সকাল জান। এখন তাড়াতাড়ি উঠে ড্রেস পরে ফ্রেশ হয়ে আসো, আমরা হসপিটালে যাব। মানে, ফ্রেশ হওয়ার আগে কেউ ড্রেস পরে নাকি? ফ্রেশ হওয়ার পরে ড্রেস পরে হসপিটালে যাব। ও, তার মানে তুমি এখন এইভাবে হেঁটে বাথরুমে যাবে? দুষ্টুমি করে তানহাকে বলল আশিস। মানে, আমার আবার কি অবস্থা? আশিসের কথা শুনে তানহা নিজের দিকে তাকাতেই যেন চোখ কপালে। কাল রাতের কথা মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল তানহার। চাদরটা তানহা আরও বেশি করে জড়িয়ে ধরল নিজের শরীরের সাথে। তানহার কাণ্ড দেখে আশিসের হাসতে হাসতে গড়াগড়ি খেতে ইচ্ছে করছে, কিন্তু তানহা আরও বেশি লজ্জা পাবে তাই আর কোনো কথা বলল না। তারপর চাদর পেঁচিয়েই তানহা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আমি আর খাবো না, একটু খেয়ে নাও মামনি। আচ্ছা, খেলে আমাকে চকলেট কিনে দেবে বলো? হ্যাঁ মামনি, দেব, এখন একটু খেয়ে নাও। আচ্ছা দাও। মেয়েকে হাজারো গল্প শুনিয়ে খাওয়াচ্ছে রুদ্র। রিদি বায়না করে যাচ্ছে, সব বায়না হাসি মুখে পূরণ করছে রুদ্র। বিরক্ত লাগছে না, বরং এমন বিরক্ত বেশি ভালোই লাগছে রুদ্রের। খালা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, মনে হচ্ছে রিদি বাবা রুদ্র না, রুদ্র রিদির ছেলে। একের পর এক কথা বলে যাচ্ছে আর রুদ্র ভালো ছেলের মতো রিদির কথা মতো কাজ করছে। আশিস শার্টের হাতা ফোল্ড করতে করতে আয়নার সামনে যাচ্ছে আর তানহাও ফ্রেশ হয়ে এসে রেডি হচ্ছে হসপিটালে যাওয়ার জন্য। আশিস পেছন থেকে তানহাকে জড়িয়ে ধরে। এটা কি পরেছো? শাড়ি কেন পরোনি? জানো না নতুন বউকে শাড়ি পরে সেজেগুজে থাকতে হয়? সেদিন শাড়ি পরেছি বলে নিজেই তো কত কথা শোনালো, আর এখন এই কথা বলছো অভিমানী সুরে। আমি তো রাগের মাথায় কত কি বলি, সব কিছুই শুনতে হবে নাকি? এখন তোমার অধিকার খাটাতে শেখো। চলো তোমাকে শাড়ি পরিয়ে দিই। তারপর আলমারি থেকে একটা শাড়ি বের করলো আশিস। প্রায় অনেকক্ষণ ধরে আশিস চেষ্টা করছে তানহাকে শাড়ি পরানোর, কিন্তু বারবারই উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আর আশিস কিছুক্ষণ দাঁড়িয়ে মাথা চুলকে আবার শাড়ি পরানোর কাজে লেগে পড়ছে। এমন কয়েকবার হওয়ার পর তানহা মজা পাচ্ছিল খুব আশিসের অবস্থা দেখে, কিন্তু এত চেষ্টার পরও যখন আশিস শাড়ি পরাতে পারল না তখন তানহার একটু খারাপ লাগছে। থাক, তুমি ছেড়ে দাও, বাকিটা আমি পরে নিচ্ছি। না, তুমি একটু দাঁড়াও, আমি পরাবো। তানহা আবার আশিসের হাত ধরে বলতে শুরু করলো, ছেড়ে দাও, আবার আরেকদিন ভালো করে শিখে পরে নিও, এখন আর হবে না। আর আমাদের হসপিটালেও যেতে হবে। আশিস বেচারা আর কিছুই করার নেই। সত্যি শাড়ি পরাতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়েছে, তাই আজকের মতো তানহার হাতেই শাড়ি ধরিয়ে দিল আশিস। তারপর মনটা খারাপ করে রুম থেকে বেরিয়ে গেল। গাড়িতে রুদ্র আর আশিস পাশাপাশি, আর তানহা রিদি পেছনে। বারবার লুকিং গ্লাস দিয়ে তানহাকে দেখছে আশিস। শাড়ি পরাতে তানহাকে সত্যি বউ বউ লাগছে, কিন্তু আশিসের মন খারাপের কারণটা হলো জীবনে প্রথম ভালোবাসার মানুষটাকে শাড়ি পরাতে গিয়েও পারল না। তাই আনমনে বারবার লুকিং গ্লাস দিয়ে তাকাতে তাকাতে ভাবছে আশিস,
গাড়ি থামতেই হুঁশ ফিরল আশিসের। চাচু, আমি হাওয়াই মিঠাই খাবো, আশিসের হাত ধরে বলল রিদি। আশিস, তুই রিদি আর তানহাকে নিয়ে হাওয়াই মিঠাই কিনে আন, আমি গাড়ি পার্ক করে আসছি। রুদ্রের কথা মতো তানহা আর রিদিকে নিয়ে আশিস হাওয়াই মিঠাই কিনতে গেল। চাচা, দুটো হাওয়াই মিঠাই দিন তো। দুটা কেন, তুমি খাবে না? না, খাবো না, তোমরা খাও। আশিস হাওয়াই মিঠাই হাতে নিয়ে খাচ্ছে রিদি। তারপর রুদ্রকে দেখতেই দৌড়ে রুদ্রের কাছে গেল রিদি, আর আস্তে আস্তে হেঁটে আসছে তানহা আর আশিস। এই শোনো না। বলো, শুনছি। মন খারাপ কেন তোমার? সামান্য শাড়ি পরাতে পারোনি বলে এত মন খারাপের কি আছে বলো তো? বললাম তো, এরপর থেকে ভালো করে শিখে নিও। তোমার কাছে এটা সামান্য ব্যাপার, আর আমার কাছে মনে হচ্ছে আমি কিছুই পারি না। আচ্ছা, আমাদের পড়াশোনার বইগুলোতে মেয়েদের শাড়ি পরানোর ব্যাপারে কোনো চ্যাপ্টার কেন নেই বলো তো? হা, তুমি কি পাগল? শাড়ি পরার জন্য আবার বই? আরে, এটা কি পড়ে বোঝা যায় নাকি? তাই এটা বইতে দেয়নি। এটা নিয়ে এত মন খারাপ করার কিছুই নেই মাই ডিয়ার হাজবেন্ড। আজ বাসায় যে ইউটিউবে টিউটোরিয়াল দেখে শাড়ি পরানো শিখে নিও। এখন হাওয়াই মিঠাই খাও বলেই একটি হাওয়াই মিঠাই তানহা আশিসের মুখে পুরে দিল, আর আশিসের হাত ধরে ভেতরে ঢুকলো। স্নেহা বসে আছে তিতিরের পাশে, আর পাশে সোফায় বসে ফোন টিপছে শ্রাবণ। কি হয়েছে ভাইয়া? ওরা দুজন কথা বলছে আর তুমি একা বসে ফোন টিপছো? রুমে ঢুকতে ঢুকতেই বলল রুদ্র। আরে ভাই, আর বলিস না, ওদের মেয়েদের যে কত কথা শেষই হতে চায় না, আর ওদের তো বক বক শোনার থেকে বেটার আমি একা সোফায় বসে থাকি। কি বললা, আমরা বক বক করি? তিতির: না, তোমরা করো না, গাছের পেতনিগুলো এসে করে যায়। আর তোমরা তো চুপ থাকো, তোমরা তো অনেক ভালো। হ্যাঁ, ঠিক বলেছ ভাইয়া। রুদ্র: তোমরা আমাদের পেছনে লেগে থাকো কেন সব সময়? আমরা কথা বলছি, তোমরাও বলো। স্নেহা: বাস মামুনি, তোমরা ঝগড়া করছো কেন? আমি এসেছি, কেউ তো দেখতেই পাইনি, ঠোঁট বাঁকিয়ে বলল রিদি। তাই তো, আমাদের প্রিন্সেসটাকে তো কেউ দেখছে না বলেই রিদিকে কোলে তুলে নিল শ্রাবণ। আজ তিতিরের ডেলিভারির ডেট। সবার টেনশনে অবস্থা খারাপ, কারণ তিতিরের শরীরের কন্ডিশন বেশি ভালো না। ওটিতে ঢোকানোর আগে তিতিরের পাশে অনেকক্ষণ দাঁড়িয়েছিল শ্রাবণ। তিতির তাকে আগেই বলেছিল ওটিতে ঢোকার আগে শ্রাবণকে সে পাশে চায়। তিতিরের সেই চাওয়া পূরণ করতেই আজ শ্রাবণ তিতিরের পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু তিতিরকে হারানোর ভয়ে যেন কুরে কুরে খাচ্ছে শ্রাবণকে। অনেক চেষ্টা করে শ্রাবণ নিজের চোখের পানি তিতিরের কাছ থেকে আড়াল করতে, কিন্তু ঠিকই তিতির ধরে ফেলেছে যে শ্রাবণ কাঁদছে। এ কি হয়েছে তোমার? কই, কিছু না তো। তাই তাহলে কাঁদছো কেন বাচ্চাদের মতো? তুমি কি চাও তোমার বাবুটা তার বাবার কান্না দেখে ভয় পাক? এবার শ্রাবণ নিজেকে ধরে রাখতে পারল না, তিতিরকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচব না তিতির। তোমার কিছু হয়ে গেলে আমি আর বেঁচে থাকার মানেটাই হারিয়ে ফেলব। শ্রাবণকে কান্না করতে দেখে তিতিরের চোখেও পানি টলমল করছে। তবে তিতিরের হারানোর ভয় নেই, মরে যাওয়ার ভয় কাঁদছে না তিতির। সে তো আনন্দে কাঁদছে, এটা ভেবে যে তাকে এত ভালোবাসার একটা মানুষ আছে। তিতির শ্রাবণের মাথা উঠিয়ে শ্রাবণের কপালে একটা কিস করে বলল, আমার কিছু হবে না, আর কয়েক ঘন্টা পর আমি, তুমি আর আমার বাবু একসাথে হব। শ্রাবণও তিতিরের কপালে গভীর কিস করল। তিতিরকে ওটিতে নেওয়া হলো। স্নেহা বসে আছে, চিন্তায় তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। একদিন এমন সিচুয়েশন তারও ছিল, সে জানে এই সময় কেমন লাগে। স্নেহা শুধু একটা দোয়াই করে যাচ্ছে যেন আল্লাহ সব কিছু ঠিক রাখে। স্নেহার পাশেই এসে বসলো রুদ্র। কি হয়েছে, এত কি ভাবছো? আসলে আমি ভাবছি এই সময় সত্যি অনেক ভয় লাগে, নিজের জন্য না, নিজের সন্তানের জন্য। রিদি হওয়ার সময় তো আমি ছিলাম না, তুমি ভয় পাওনি? বেশ মন খারাপ করে বলল রুদ্র। স্নেহা রুদ্রের হাত ধরে বলল, মুখে তোমাকে যতই ঘৃণা করার কথা বলি না কেন, আমি নিজেও জানি তুমি আমার সন্তানের বাবা,
আর তুমি আমার কাছেই ছিলে না ঠিকই, কিন্তু আমি তোমাকে সবসময় ফিল করেছি, তবে তা হয়তো নিজেও ভালোভাবে বুঝতে পারিনি। আর আলাদা হয়েও না স্নেহা, সত্যি এরপর তোমাদের হারিয়ে ফেললে আমি পাগল হয়ে যাব। স্নেহা আর কিছু না বলে রুদ্রের ঘাড়ে মাথা এলিয়ে নিল। দুজনে চুপ করে বসে আছে। ওদিকে তিতিরের অপারেশন চলছে। শ্রাবণ অনেকক্ষণ ধরে অপারেশন থিয়েটারের সামনে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছে, কখন সে তিতিরকে দেখবে। কিছুক্ষণ পর নার্স বের হয়ে আসলো, এসে একটা কাগজ হাতে দিয়ে বলল, এক্ষুনি ওষুধগুলো আনুন। আর কিছু না বলে নার্স ভিতরে চলে গেল। শ্রাবণ আর কিছু না ভেবে তাড়াতাড়ি ওষুধ এনে নার্সকে দিয়ে বলল, তিতিরের অবস্থা কেমন? অবস্থা তেমন একটা ভালো না, আল্লাহকে ডাকুন, রোগীর অবস্থা একটু খারাপ, আল্লাহকে ডাকুন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। শ্রাবণ আর কিছু না ভেবে অজু করে হসপিটালের মসজিদে গিয়ে 2 রাকাত তিতিরের জন্য নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতে থাকলো। হে আল্লাহ, আপনি তো সর্বশক্তিমান, সব কিছুর মালিক। আল্লাহ, তুমি তো সব জানো, সব বুঝো, সব করতে পারো, তাহলে আমাকে এত কেন কষ্ট দাও বুঝি না। কি দোষ করেছি আমি? কেন এত পরীক্ষা নিচ্ছ? আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমার তিতিরকে আমার বুকে ফিরিয়ে দাও, আমাদেরকে সুখে শান্তিতে একটু জীবন কাটাতে দাও। এই বলে শ্রাবণ কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে কান্না করতে থাকে। এইদিকে অপারেশন থিয়েটার থেকে একজন নার্স বের হয়ে স্নেহা আর রুদ্রের দিকে এগিয়ে এসে বলতে লাগলো, কংগ্র্যাচুলেশন, আপনার ভাগ্নে হয়েছে। ছেলে দেখতে অনেক সুন্দর হয়েছে, দেখতে একদম শ্রাবণের মতো। বাচ্চা কোলে নিয়ে স্নেহা আর রুদ্র অনেকগুলো চুমু দিয়ে ভরিয়ে দিল। খুশিতে এই সব দেখে আশিস আর তানহা এগিয়ে এসে বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে থাকে। হঠাৎ করে স্নেহা রুদ্রকে বলল, সবাইকে দেখছি, শ্রাবণ ভাই কই? রুদ্র, হ্যাঁ তাই তো, ভাইয়াকে তো দেখছি না, দাঁড়াও ভাইয়াকে ফোন দিই। এই বলে পকেট থেকে ফোন বের করে শ্রাবণের ফোনে কল দিল। ফোন বেজে উঠতেই শ্রাবণ বাস্তবে ফিরে আসলো, দেখলো রুদ্র কল দিচ্ছে। ভয়ে শ্রাবণের হাত পা কাঁপছে। আল্লাহ, না জানি আমার তিতিরের কি হচ্ছে। হাত কাঁপতে কাঁপতে ফোন ধরতে ওপাশ থেকে রুদ্র বলে উঠল, ভাইয়া তুমি কোথায়, তাড়াতাড়ি এসো। কেন, কি হয়েছে? শ্রাবণ, তোমার ছেলে সন্তান হয়েছে বলেই ফোন কেটে দিল রুদ্র। শ্রাবণ আর কিছু না ভেবে দৌড় নিয়েছে, এসে বাচ্চাকে কোলে নিল। তারপর স্নেহা আর রুদ্রকে বলল, তিতির কোথায়, ও এখন কেমন আছে? সবাই শ্রাবণের দিকে চেয়ে আছে, কেউ কিছু বলছে না। সবার এইভাবে চুপ হওয়া দেখে শ্রাবণের ভয়ে হাত পা কাঁপতে শুরু করে দিল। ডাক্তার বের হয়ে বলল, ভয়ের কিছু নেই, তিতির এখন সুস্থ আছে, আপনারা চাইলে দেখা করতে পারেন। শ্রাবণ আর কিছু না ভেবে দৌড়ে তিতিরের কাছে গেল, গিয়ে তিতিরকে বলল, কেমন আছো এখন? অনেক ভালো আছি, বললাম না ভয়ের কিছু নেই, আমার কিছু হবে না, দেখলে তো এখন। তিতির। শ্রাবণ আর কিছু না বলে বাচ্চাকে একপাশে রেখে তিতিরের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। পেছনে পেছনে সবাই এসেছে, এমন কাহিনী দেখে রুদ্র একটু হালকা কাশি দিল। তারপর শ্রাবণ পাশ থেকে উঠে যেতেই স্নেহা পাশে এসে বসলো। কেমন আছো এখন তিতির? তিতির অনেক ভালো, আর কোনো চিন্তা নেই। সবাই এসব বলাবলি করতেই ব্যস্ত। এমন সময় রিদি বলে উঠল, সবাই বাবুকে নিয়ে ব্যস্ত, আমাকে সবাই ভুলে গেছে, যাও সবার সাথে আড়ি। অনেক রেগে রিদি বলল, রুদ্র এসো। রিদিকে কোলে তুলে নিয়ে আদর দিয়ে বলল, না আম্মু, আমি কি তোমাকে ভুলতে পারি? বলেই রিদিকে হাওয়াই মিঠাই দিয়ে রিদির রাগ ভাঙালো। আশিস, ডাক্তার, আমরা এখন কবে বাসায় যেতে পারবো? ডাক্তার, এখন থেকে আর কোনো ভয় নেই, এখন তিতির সম্পূর্ণ সুস্থ, 7 দিন পর তিতিরকে নিয়ে তোমরা যেতে পারো। 7 দিন পর তিতিরকে নিয়ে বাসায় চলে গেল। হাসপাতালে সমস্ত কাজ সেরে বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। সবাই হোটেল থেকে খাবার এনে খেয়ে সবাই যে যার রুমে ঘুমোতে গেল। রাতে শ্রাবণ তিতিরকে বুকে জড়িয়ে নিয়ে ধরে কান্না করছে। জানো, এই কদিনে আমি ঠিকমতো খাওয়া দাওয়া করিনি, সারা দিন তোমাকে নিয়ে চিন্তা করেছি। তুমি জানো আমাকে ছেড়ে চলে না যাও, তোমার কিছু হলে আমি মরেই যেতাম। তিতির কথাটা শেষ না হতেই আশিসের ঠোঁটে হাত দিয়ে থামিয়ে দিল।
বললাম না আমার কিছু হবে না, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না, আর কখনো তুমি এইসব কথা বলবে না, তুমি তো আমার সব। শ্রাবণ বলেই তিতিরকে জড়িয়ে ধরে ভালোবাসার পরশ রেখে দিল কপালে। তিতির, এই ছাড়ো, বাবু দেখছে তো। শ্রাবণ, দেখুক, তাতে কি, আমি তো আমার বাবুর আম্মুকেই আদর দিচ্ছি, তাই না? বাবু বললেই হেসে দিল শ্রাবণ। অন্যদিকে হৃদি ঘুমানোর একটু পরে রুদ্র, এই শুনছো, শোনো না আমার জানু। স্নেহা, বলো, কি বলবে? রুদ্র, মেয়েটা অনেক দিন থেকে বলছে তার নাকি একটা ভাই লাগবে, কাছে এসো না আমার, আর একটা ছেলেবাবু নেই, কেমন হবে বলো? সব সময় এইসব দুষ্টু বুদ্ধি পাও কোথা থেকে হ্যাঁ তুমি? রুদ্র, কই আর পাবো, তোমাকে দেখলেই আমার মাথা ঠিক থাকে না, পাগল হয়ে যায়, বলেই স্নেহাকে জড়িয়ে ধরল রুদ্র। স্নেহা, ছাড়ো তো, কয়েকদিন হলো চিন্তায় ঘুম হয় না, ঘুমাতে দাও। এখন যদি মেয়ে এসব দেখে তো কি ভাববে বলো? যাও তো, পরে এসব হবে, লুচ্চু একটা, বলেই বুকে হালকা হাত দিয়ে আঘাত করলো, কিন্তু দূরে সরে গেল না। রুদ্র, কি আর ভাববে, বলবো তোমার জন্য আর একটা ভাই আনার ব্যবস্থা করছি, বলে একটা বাঁকা হাসি দিয়ে স্নেহাকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিয়ে তারা গভীর ভালোবাসায় ডুব দিল। এই ভালোবাসায় আর কোনো দুঃখ কষ্ট থাকবে না ইনশাল্লাহ। সব ভুল বুঝাবুঝি শেষ হয়ে গেল আজ তাদের। এদিকে শুয়ে আছে আশিস ঘুম ঘুম ভাব নিয়ে। তানহা দুষ্টুমি করে পা দিয়ে আশিসের পায়ে সুড়সুড়ি দিচ্ছে। আশিস পায়ে সুড়সুড়ি লাগতেই চোখ মেলে দেখে তানহা মুচকি মুচকি হাসছে। এই কি হলো, এমন করছো কেন? ঘুমোতে দাও তো আজকে একটু। তানহা, কচি খোকা যেন কিছু বুঝে না, সব বুঝিয়ে দিতে হবে। আশিস, ও এই ব্যাপার, দাঁড়াও মজা দেখাচ্ছি, বলে তানহাকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে আদর করতে লাগলো। তানহা, আমাদেরও একটা বেবি আসার ব্যবস্থা করো, যেন দেখতে ঠিক তোমার মতো সুন্দর হয়। আশিস, না, তোমার মতো হবে, আমার লক্ষ্মী বউটার মতো হলেই আমি অনেক খুশি, বলেই তারা দুজন গভীর ভালোবাসায় হারিয়ে গেল। সমাপ্ত।